রিলেশনের পরে বিয়ের সিদ্ধান্ত নেয় এক কাপল। তবে বিয়ের 5 দিন আগে বয়ফ্রেন্ডের কথা রাখতে তার বাড়ির লোকেদের সাথে মেয়েটি দেখা করতে যায়। কিন্তু সেই বাড়িতে ঢোকার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুরে বেড়ায় অদৃশ্য কোনো ছায়া, কখনো নোটে দেওয়া হয় বিয়ে না করার পরামর্শ, কখনো বা হারিয়ে যায় বিয়ের ড্রেস। বাড়ির লোকগুলো খুবই ভদ্র এবং শান্ত, কিন্তু তবুও মেয়েটির ফিল হয় এসবের আড়ালে ভয়ঙ্কর কোনো সিক্রেট লুকিয়ে আছে। কি সেই সিক্রেট, কি খারাপ ব্যাপার ঘটতে চলেছে জানতে হলে আসুন শুনে আসি ওয়েব সিরিজ সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেনের গল্পটি। বিয়ের সাজে সেজেগুজে ওয়েডিং হলে আসে রেচেল। এরপরে তার উডবি হাজবেন্ড নিকের সামনে গিয়ে দাঁড়ায়। বিয়ের আনন্দের মাঝেও রেচেলের চোখে অজানা ভয়ের ছায়া উকি মারছিল। কিন্তু কেন? ঘটনার সূত্রপাত হয় 5 দিন আগে। নিকি এবং রেচেল নিকির বাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল। রেচেল গাড়ি ড্রাইভ করছিল। যাবার পথে তার চোখটা বারবার লেগে যাচ্ছিল, তাই রেস্ট নেবার জন্য তারা একটা গ্যাস স্টেশনে থামে। রেচেল আগে একটা লাইটার কিনে এনে সিগারেট ধরায়। সে রাস্তায় একটা কয়েন খুঁজে পেয়ে সেটা তুলে নেয়। নিকি ততক্ষণে একটা রেস্টুরেন্টে ঢুকেছিল। রেচেলও সেখানে যায়। খাবার সময়ে দুজনের প্রচুর গল্প করে। ইরানের ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে বাংলাদেশের প্লাস্টিক মিসাইল পর্যন্ত কোনো গল্পই বাদ রাখে না তারা। এরপরে তারা আবারও জার্নি শুরু করে। তারা আগের স্টেট ছাড়িয়ে আরেকটা স্টেটে ঢোকে। সেখানে আবার তুষারপাত হচ্ছিল। রেচেল সিগারেট ধরাতে গেলে লাইটারটা আর কাজ করে না, অথচ একটু আগেই সে নতুন লাইটারটা কিনেছিল। রেচেলের বাথরুম পাওয়ায় সে একটা পাবলিক রেস্টরুমের সামনে গাড়ি থামায়। নিকি আগে হেঁটে চলে যায়। তবে রেচেলের একটা পার্ক করে রাখা গাড়ির দিকে নজর যায়। গাড়িটার ওপরে তুষার পড়েছিল। রেচেল গ্লাস থেকে তুষার মুছে দেখে ভেতরে একটা ছোট বেবি, অথচ গাড়িতে আর কেউই নেই। এভাবে বাচ্চাটা গাড়িতে থাকলে অঘটন ঘটতে পারে, তাই রেচেল বাচ্চার অভিভাবককে খুঁজতে শুরু করে। পাশাপাশি নিকিকেও ইনফর্ম করে। রেচেল ওয়াশরুমে গিয়ে চেক করতে থাকে, কিন্তু কাউকেই পাওয়া যায় না। সে একটা কোণা থেকে বাচ্চাদের হিলের মতো মিনি সাইজের হিল খুঁজে পায়। হতে পারে এটা কোনো পুতুলের পায়ের হিল। সে হিলটা চেক করছিল। এই সময় পেছনের একটা টয়লেটের দরজা খুলে যায়। রেচেল চাবির গোছাটা হাতে শক্ত করে ধরে এবং একটা লম্বা চাবি 2 আঙ্গুলের মাঝে ধরে, যাতে এটাকে ছুরির মতো আত্মরক্ষার জন্য ইউজ করা যায়। সে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে। একটা কুকুর বা এই জাতীয় প্রাণী কমোডের উপরে মরে পড়ে আছে। কমোডটাও ভাঙা। মেবি প্রাণীটাকে মেরে ফেলা হয়েছে, আর সম্ভবত সেটা প্রেগনেন্ট ছিল। পেটের অংশে বিশাল ক্ষত। গর্ভের বাচ্চাগুলো তখনও নড়ছিল। এই দৃশ্য রেচেল আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে। এদিকে নিকিও পুরুষ সেকশনে কাউকে খুঁজে পায়নি। রেচেল বলে নিকি এখানে বাচ্চাটা পাহারা দেবে, আর সে কাছাকাছি রেস্টুরেন্ট এবং গ্যাস স্টেশনে খোঁজ নেবে। এই বলে রেচেল বেরিয়ে যায়। ততক্ষণে মাঝরাত হয়ে গেছে। রেচেল প্রায় 20 মাইল যাবার পরে একটা বার খোলা দেখে গাড়ি থামায়। সে ভেতরে গিয়ে দেখে কোনো কাস্টমার নেই, শুধু একটা মেয়ে বারটেন্ডার আছে। বারটেন্ডারের নেম ট্যাগে বেঞ্জামিন লেখা ছিল। মেয়েটা জানায় এটা আগে স্টাফের ড্রেস। আসলে বেঞ্জামিন গলায় ফাঁস দিয়ে মারা গেছে। মালিকপক্ষ এতটাই কিপ্টে যে বেঞ্জামিনের ড্রেসটাই তাকে পরতে দিয়েছে। যাই হোক, রেচেল মেয়েটাকে বাচ্চাটার কন্ডিশন জানায় এবং পুলিশকে ফোন দিতে বলে। রিকোয়েস্ট শুনে এবং অ্যাড্রেস নিয়ে মেয়েটা পুলিশকে ফোন দিতে বেরিয়ে যায়। রেচেল তখন ওয়াশরুমে হালকা হতে যায়। হঠাৎ সে খেয়াল করে ওয়াশরুমের দেয়ালের উপর থেকে কেউ তাকে দেখছে। রেচেল এবার বেশ ক্ষেপে যায়। সে বেরিয়ে এসে লোকটাকে খুঁজতে শুরু করে। আচমকা লোকটা তার পেছনে চলে আসলে সে আতঙ্কের ওপরে চাবিটা দিয়ে আঘাত করে। লোকটা হাত দিয়ে ঠেকাতে গেলে চাবিটা তার হাতে ঢুকে যায়। তবে লোকটাকে দেখে মনে হচ্ছিল না সে কোনো ব্যথা পাচ্ছে। লোকটা একদম ইজিলি হাতের ভেতর থেকে চাবিটা বের করে রেচেলকে ফিরিয়ে দেয় এবং জিজ্ঞেস করে তুমি কি শিওর তুমি সঠিক মানুষকে বিয়ে করছো? লোকটার প্রশ্নের ধরনে রেচেল হকচকিয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে গাড়িতে চলে যায়। গাড়ি ঘোরানোর সময়ে সে নোটিস করে সেখানে একটা জাস্ট ম্যারিড লেখা পিকআপ রাখা। এটা দেখে সে আরো ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে পাবলিক রেস্টরুমের কাছে ফিরে এসে দেখে যে গাড়িতে বাচ্চাটা ছিল সেটা নেই। তবে নিকি ফিরে আসলে রেচেল দেখে নিকির গাল মুখে রক্ত লেগে আছে। কারণ জিজ্ঞেস করলে নিকি জানায় বাচ্চাটার বাবা মা আশেপাশে হাঁটতে গিয়েছিল। ওরা ফিরে এসে বাচ্চার কাছে নিকিকে দেখে ভেবেছিল নিকি বাচ্চাটা চুরি করতে এসেছে, তাই বাচ্চার বাবা নিকিকে ঘুষি মেরেছিল। অবশ্য পরে ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তো আর কোনো ঝামেলা না থাকায়
তার নিকিদের এরিয়াতে চলে আসে। জায়গাটা খুবই শুনশান এবং জঙ্গলের ভেতরে, তবে জায়গাটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে। ভেতরে ঢোকার সময়ে রেচেল দূর থেকে কারো চিৎকার শুনতে পায়, তবে আওয়াজটা খুবই সূক্ষ্ম হওয়ায় রেচেল তেমন বুঝে উঠতে পারে না। ভেতরে ঢুকে রেচেল ফ্যামিলি ফটো দেখতে পায়, যার দুই পাশে দুটো কুকুরের মমি রাখা। নিকি বলে এটা তাদের ফ্যামিলির ট্র্যাডিশন। রেচেল কুকুরের কাছে যেতে চাইলে নিকি তাকে সতর্ক করে বলে সে যেন কুকুরের চোখের দিকে না তাকায়, এমনটা করলে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। রেচেল ফাজলামি করে বলে আমি তো অলরেডি কুকুরের চোখের দিকে তাকিয়ে ফেলেছি, আমি কি তবে শাস্তি পাবো? নিকি রহস্যময় হাসি দিয়ে বলে সেটা সময় বলে দেবে শাস্তি পাবে কিনা। রেচেল ব্যাপারটা ফাজলামি হিসেবেই নেয় এবং ফ্যামিলি পেইন্টিং দেখতে শুরু করে। ফটোতে নিকির সামনের চেয়ারটা ফাঁকা ছিল। রেচেল ধারণা করে তার ছবি বসানোর জন্যই চেয়ারটা ফাঁকা রাখা হয়েছে। তবে একটা জিনিস রেচেলের বেশি অড লাগছিল, নিকির ভাইয়ের প্রথম স্ত্রী এখনো সঙ্গে থাকে না, তাই সে প্রথম স্ত্রীর জায়গায় বর্তমান স্ত্রীর পেইন্টিং এঁকে রেখেছে। যাই হোক, নিকি রেচেলকে বেডরুমে নিয়ে যায়। নিকি ঘুষি খাওয়া জায়গায় বরফ দেবার জন্য রেচেল কিচেনে যায়। সেখানে তার নিকের ভাই জুলস, ভাবি নেল এবং বোন পোর্শিয়ার সাথে দেখা হয়। পোর্শিয়া রেচেলকে দেখে খুবই উৎসাহ দেখায়। সে রেচেলকে সরিম্যানের গল্প শোনায়, যেটা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। জঙ্গলে নাকি সরিম্যান নামের এক মনস্টার ঘুরে বেড়ায়, যে মেয়েদের ধরে অর্গান বের করে ফেলে আর টর্চারের সময়ে সরি সরি বলে কান্না করে। আসলে সরিম্যানের ধারণা তার হারানো স্ত্রী অন্য কোনো মহিলার মাঝে আছে, এই জন্যই সে মহিলাদের কেটেকুটে পিঠের ভেতরে দেখে তার স্ত্রী আছে কিনা। জুলস ছোটবেলায় একবার সরিম্যানের মুখোমুখি হয়েছিল। জুলস একদিন জঙ্গলে চলে যায়। জঙ্গলে সে একজন মহিলার আর্তনাদ শুনতে পাচ্ছিল। আওয়াজ ফলো করে সে সরিম্যানকে দেখতে পেয়ে জুলসও আড়ালে লুকিয়ে পড়েছিল আর সরিম্যানের মহিলাটিকে কাটার দৃশ্য নিজ চোখে দেখেছিল। পোর্শিয়ার কাছে এমন বর্ণনা শুনে রেচেল বেশ ভয় পেয়ে যায়। ঘুমাতে যাবার সময়ে সে নিকিকেও এই ব্যাপারে জিজ্ঞেস করলে নিকি জানায় ছোটবেলায় জঙ্গলে হারিয়ে যাবার পরে জুলস ফিরে এসে এই ঘটনাটা বলেছিল। সত্য মিথ্যার হিসেব বাদ দিলেও সেই ঘটনার পর থেকে জুলস একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। তো রাতে দুজনে ঘুমিয়ে গেলে মাঝরাতে রেচেলের ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। আসলে অতীতেও রেচেলের প্যানিক অ্যাটাক হয়েছিল, সেই থেকে এমন প্রায়ই ব্লিডিং হয়। ঘুম ভেঙে রেচেল বাইরে খটখটানি আওয়াজ শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। এরপর ড্রয়িং রুমের সেকশনে গিয়ে নিকির মা ভিক্টোরিয়া কানিংহামকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। রেচেল তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। ভিক্টোরিয়া রেচেলকে টাচ করে অদ্ভুতভাবে বলে তাহলে তুমি নেক্সট কানিংহাম। রেচেল বেশ লজ্জা পেয়ে যায়, কারণ বিয়ের পরে তো তার পদবি কানিংহাম হয়ে যাবে। তারা আরো কথা বলার আগেই নিকির বাবা চলে আসে এবং এক প্রকার জোর করেই ভিক্টোরিয়াকে নিয়ে চলে যায়। যাবার সময় ভিক্টোরিয়া বলে আমাদের হয়তো আর কখনোই দেখা হবে না। রেচেল এরকম কথার অর্থ বুঝতে পারে না। ভিক্টোরিয়া চলে যাবার পরে রেচেল মেঝেতে তার নাম লেখা একটা এনভেলপ খাম দেখতে পায়। সে খাম খুলে দেখে ভেতরে রেচেল আর নিকির বিয়ের ইনভিটেশন কার্ড, কিন্তু কার্ডের অন্য পাশে মার্কার দিয়ে লেখা আছে তাকে বিয়ে করো না। নোটটা দেখে রেচেল অবাক হয়ে যায় এবং প্যানিকড হয়ে নাকের রক্তে নোটটা ভিজে ওঠে। রেচেল নোটের ব্যাপারে নিকির সাথে আলোচনা করে। রেচেলের সন্দেহ হচ্ছিল নিকি কোনো এক্স হয়তো এটা পাঠিয়েছে, অথবা কেউ বিয়েটা ভেঙে দিতে চাইছে। তকাতকি সময়ে রেচেল আলমারি খুলে দেখে সেখানে তার বিয়ের ড্রেসটা নেই। রেচেলের স্পষ্ট মনে আছে সে এখানেই ড্রেসটা রেখেছিল, আর মাত্র 4 দিন পরেই বিয়ে। অথচ এই সময়ে ড্রেসটা মিসিং হওয়ায় রেচেলের সন্দেহ আরো বেড়ে যায়। কেউ হয়তো সত্যি চাইছে না তাদের বিয়েটা হোক। নিকি সবাইকে ড্রেসের ব্যাপারে জিজ্ঞেসের জন্য বেরিয়ে গেলে রেচেলও বাইরে আসে, তবে সে অন্য সাইড দিয়ে বেরিয়েছিল। সে আড়াল থেকে নিকির বাবা এবং নীলকে কথা বলতে শুনতে পায়। নিকির বাবা নীলকে গতরাতের ঘটনা জানায়। সে ঠিক সময় না পৌঁছালে ভিক্টোরিয়া হয়তো রেচেলকে সব বলে দিত। সে আপাতত নীলকে সবার ওপরে নজর রাখতে বলে, বিশেষ করে রেচেলের ওপরে এক্সট্রা নজর দিতে বলে। এদিকে নিকি সবাইকে ড্রেস মিসিং এর কথা জানালে সবাই বিচলিত হয়। বারে কেউ ড্রেসের হদিস দিতে না পারায় নিকি বলে তারা হয়তো ক্লিভল্যান্ডে তাদের ফ্রেন্ডের বাড়িতে ড্রেস ফেলে আসতে পারে। এই জন্য নিকি খোঁজ নিতে বেরিয়ে যায়। যদিও রেচেলের পুরো বিশ্বাস ছিল ড্রেসটা এই বাড়ি থেকেই হারিয়েছে। বেশ কিছুক্ষণ আলোচনার পরে সবাই রেচেলকে অফার করে সে নিকির মায়ের বিয়ের ড্রেসটা পরো। প্রথমে রেচেল রাজি না হলেও পরে ভাবে শাশুড়ির বিয়ের ড্রেসে সেও বিয়ে করবে, ব্যাপারটা হয়তো বেশ এন্টিক লাগবে, তাই সে রাজি হয়ে যায়।
কিন্তু ড্রেসটা রেচেলের গায়ে ফিট হচ্ছিল না। তাই নেল এবং পোর্শিয়া মিলে ড্রেসটাকে ফিট করার জন্য গলার কলারের কাছে এবং পেছনের অংশ কেটে দেয়। যদিও রেচেলের এসব অদ্ভুত লাগছিল, কিন্তু এই বাড়ির লোকেদের মাথায় একবার যেটা ঢুকবে সেটা করেই ছাড়বে। ড্রেস কাটার পরে পোর্শিয়া একটা শ্যাম্পেনের বোতল খুলতে গিয়ে কোনোইটা আয়নার সাথে লেগে যায়। এতে আয়না ভেঙে তার কোনোর কাছে লম্বা কাঁচ ঢুকে যায়। পোর্শিয়া অনায়াসেই কাঁচের টুকরোটা বের করে ফেলে। রেচেল সাহায্যের জন্য এগোতে গেলে নেল তাকে থামিয়ে দেয় এবং পোর্শিয়াকে সরিয়ে নিয়ে যায়। নিজের মেয়ের এরকম ঘটনা দেখিও ভিক্টোরিয়ার মাঝে কোনো দুশ্চিন্তা লক্ষ্য করা যায় না। ভিক্টোরিয়া কোথায় থেকে একটা নেকলেস বের করে বলে এটা তার দাদির মা দাদিকে দিয়েছিল, দাদির কাছ থেকে তার মা, এবং পরবর্তীতে সে পেয়েছে। তার দাদির ধারণা ছিল এই নেকলেসের মুক্তাগুলো নকল। মুক্তা পরীক্ষা করার একটা টেকনিক আছে, দাঁতের নিচে নিয়ে চাপ দিলে যদি বসে যায় তাহলে সেটা নকল মুক্তা, আর যদি পাথরের মতো শক্ত লাগে তাহলে সেটা আসল। তো তার দাদি এই পরীক্ষাটা করতে পারেনি, কারণ তার দাঁত নকল ছিল। তার দাদির মাকেও নাকি কোনো কারণে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এরপর থেকে এই নেকলেসটা সব নববধূকে পরানো হয়, যাতে নব দম্পতির উপরে কারো নজর না লাগে। রেচেল বলে সে জানে বিয়েতে মুক্তা ইউজ করলে অমঙ্গল হয়। ভিক্টোরিয়া বলে সেটা তো নির্ভর করে মুক্তা আসল না নকল সেটার উপরে। ভিক্টোরিয়ার ইনিয়ে বিনিয়ে বলা কথা শুনে রেচেল বুঝতে পারে ভিক্টোরিয়া ইনডিরেক্টলি তাকে দাঁতের নিচে নিয়ে মুক্তা পরীক্ষা করতে বলছে। তাই রেচেল দাঁতের নিচে মুক্তা নিয়ে চাপ দিয়ে জানায় এটা আসল। তো এরপরে ভিক্টোরিয়া তাকে নেকলেসটা পরিয়ে দেয় এবং অলমোস্ট কাঁদতে কাঁদতে বলে আমি দুঃখিত, তোমার আর নিকির সাথে যা কিছু ঘটবে তার জন্য আমি খুবই দুঃখিত। রেচেল কিছু বুঝে ওঠার আগেই পোর্শিয়া ভিক্টোরিয়াকে ডাক দেয়, তাই সে চলে যায়। আতঙ্কিত রেচেল নিকিকে ফোন দিয়ে সমস্ত কথা জানায় এবং তাকে দ্রুত ফিরে আসতে বলে। রেচেলের মনে হচ্ছিল এই বাড়ির লোকেদের এটা যায় আসে না নিকি অ্যাকচুয়ালি কাকে বিয়ে করছে। তাদের জাস্ট একজন মেয়েকে দরকার যাকে দিয়ে তার নিজেদের ইচ্ছে পূরণ করতে পারবে। এখানে সবকিছুই রেচেলের গড়বড়ে লাগছিল। অস্থিরতা কমাতে সে কাগজে জড়ানো শুকনো সবজিতে টান দেয়। এতে তার ব্রেন খুলে যায় এবং খাতির নিচে সেই কাভারটা খুঁজে পায় যেটার ভেতরে সে ওয়েডিং ড্রেসটা রেখেছিল। বাইরে সে কেমন দৌড়ে যাবার মতো আওয়াজ পেয়ে লবিতে চলে আসে। কিছুটা যেতেই সে পোর্শিয়ার রুমের সামনে তার ওয়েডিং ড্রেসের কাদা অংশ খুঁজে পায়। তাই সে পোর্শিয়ার রুমে ঢুকে ড্রেসটা খুঁজতে শুরু করে। পোর্শিয়ার রুমে সব এলোমেলো আর কেমন যেন অদ্ভুত জিনিসপত্র দিয়ে ঠাসা। এছাড়া সেখানে একটা বইও ছিল। বইটির নাম দ্য প্র্যাকটিস অফ সুপারন্যাচারাল রিচুয়াল। রেচেল বইটা হাতে নিয়ে দেখছিল। এই সময় বাইরে আবারও হাঁটার আওয়াজ পেয়ে দেখতে যায়। সে কুকুরটাকে হেঁটে যেতে দেখে নিশ্চিন্ত হয়, কিন্তু একই সময়ে পোর্শিয়ার চেঁচামেচি শুনতে পায়। পোর্শিয়া নেলের সামনে রেচেলের মুখ তার হাড় পরা নিয়ে রাগারাগি করছিল। হাড়টা পরা সে একদমই পছন্দ করছিল না। রেচেলকে দেখে ফেলার আগেই সে আড়ালে লুকিয়ে যায় এবং হাড়টা খুলে ফেলে। এরই মধ্যে তার নিকের বাবার সাথে দেখা হয়ে যায়। রেচেলকে ভিক্টোরিয়ার ড্রেসে দেখে সে রেগে যায় এবং কড়াভাবে ড্রেসটা খুলে ফেলতে বলে। হতবাক রেচেল নিজের রুমে ফেরার আগে জুলসের রুমে ঢোকে। জুলসকে তার মোটেও সুবিধার লাগে না। সে বদমাশি করে ড্রেসটা লুকিয়ে রেখেছে কিনা দেখার জন্য সে জুলসের আলমারি হাতাতে শুরু করে। ড্রেস না পেলেও সে আলমারির ভেতরে একটা ইনজেকশন পায়। এই ইনজেকশন মূলত চেতনানাশক, অজ্ঞান করার জন্য ইউজ করা হয়। খুবই স্ট্রং একটা ড্রাগ এটা। এই ইনজেকশন জুলসের আলমারিতে কেন রাখা ব্যাপারটা রেচেলকে বেশ ভাবনায় ফেলে দেয়। এরই মধ্যে রুমে জুলস ফিরে আসে, তাই রেচেল কোনো রকমে পরিস্থিতি ট্যাকেল দিয়ে বেরিয়ে যায়। নিজের রুমে ফিরে সে নিকিকে বারবার ফোনে কানেক্টের চেষ্টা করে, কিন্তু নিকি ফোন অফ দেখাচ্ছিল। এই সময় সে বাইরের লাইট নিয়ে জঙ্গলের দিকে কাউকে যেতে দেখতে পায়। রাতে ডিনারে বসেও রেচেল কিছুই খেতে পাচ্ছিল না। হঠাৎ সে বাইরে আওয়াজ পেয়ে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে সবাই ব্যাপারটা এড়িয়ে যায়। ডিনের টেবিলে সবাই থাকলেও নিকি এবং তার বাবা বরিস ছিল না। নিকি তো বন্ধুর বাড়িতে ড্রেস খুঁজতে গিয়েছিল। তবে বরিস কোথায় গেছে জানতে চাইলে তারা বরিসের শরীর খারাপ তাই ঘরে শুয়ে আছে এই অজুহাত দেখায়। তবে রেচেলের অন্য কিছু সন্দেহ হচ্ছিল। নিকি ফোন করেছে, কথা বলবে এমন মিথ্যা অজুহাত দেখিয়ে বাইরে পালিয়ে আসে। সে জঙ্গলে কিছুটা যেতেই আচমকা দেখতে পায় তার ওয়েডিং ড্রেসটা শেকড় বাকড় দিয়ে বানানো একটা মানুষের অবয়বকে পরানো হয়েছে, আর সেটাকে ফাঁসে ঝুলিয়ে রাখা আছে। এই দৃশ্য দেখে সে বেশ ঘাবড়ে যায়। কিছুটা দূরে আওয়াজ হচ্ছিল, তাই সে আওয়াজ ফলো করে গিয়ে দেখে নিকির বাবা বরিস কবর করছে। এই দৃশ্য দেখে সে ভীষণ রকম ঘাবড়ে যায় এবং দৌড় লাগায়। বরিসও তাকে পেছনে তাড়া করে। তবে সৌভাগ্যক্রমে ততক্ষণে নিকি ফিরে আসছিল
রেচেল নিকের গাড়ির সামনে পড়ে এবং গাড়িতে উঠে নিকিকে জানায় এখানে সবাই রেচেলকে কোনো শয়তানের উপাসনায় বলি দেবার প্ল্যান করছে। এছাড়া সে বরিসকে কবর করতে দেখেছে, হয়তো বরিসে কথিত সরি ম্যান। ততক্ষণে নিকির বাড়ির লোকেরাও সেখানে চলে আসে, তাই নিকি কথা বলার জন্য গাড়ি থেকে নেমে যায়। নিজেদের ভেতরে কথাবার্তা শেষ হলে সবাই বাড়ি ফিরে আসে। বরিস কান্না জর্জরিতভাবে জানায় নিকির মা ভিক্টোরিয়ার ব্রেন টিউমার হয়েছে, শীঘ্রই সে মারা যাবে। তাকে লাস্টবার আনন্দ দেওয়ার জন্যই তারা নিকির বিয়ে আয়োজন করে দিচ্ছে। এই জন্য নিকি যখন রেচেলের সাথে রিলেশনের কথা জানিয়েছিল তারাও রাজি হয়ে গিয়েছিল। সব শুনে রেচেলের বেশ খারাপ লাগে, এতক্ষণ সে কি ভুলভালি না ভেবেছে। তবে একটা জিনিস সে বুঝতে পারছে না, জঙ্গলে তার ওয়েডিং ড্রেসটাকে শেকড়ের মানুষের গায়ে ঝুলিয়ে ফাঁস দিল কে। পরে জানা যায় এই কাজটা জুলসের বাচ্চা ছেলে জুড করেছে। আসলে জুড সরিম্যানের গল্পে বেশ প্রভাবিত, সে সরিম্যানের গল্পটাকে মনে প্রাণে সত্যি ভেবে নিয়েছে। সেদিন রেচেলের নাকে ব্লিডিং হওয়ায় সে ভেবেছিল এই রক্ত হয়তো সরিম্যানকে আকৃষ্ট করে ডেকে আনবে, সরিম্যান রেচেলকে নিজের শিকার বানাবে। তাই সে না বুঝে রেচেলের ড্রেসটা মানুষের মতো করে বানানো সে করে জুড়িয়ে দিয়েছিল, যাতে সরিম্যান সেটাকেই রেচেল ভেবে নেয়, এতে আসল রেচেল বেঁচে যাবে। এমনটাই জুডের ধারণা ছিল। তো জুলস ছেলেকে বোঝায় এসব সরিম্যান বলে কিছুই নেই, এগুলো গুজব। রেচেল তাকে সঙ্গ দিয়ে একই কথা বলে, কিন্তু সরিম্যান কি আসলে গুজব? এর উত্তর পরে পাওয়া যাবে। তো যাই হোক, রেচেল তার উল্টাপাল্টা ভাবনার জন্য সবার কাছে ক্ষমা চায়। তবে সে বুঝতে পারছিল এই বাড়ির সবাই মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। ভিক্টোরিয়া মরে যাবে এটা কেউ একসেপ্ট করতে পারছে না, তাই রেচেল সবার মেন্টাল থেরাপির ব্যবস্থা করে। জুড তো রেচেলের ড্রেসটা শেখর বাকরের মানুষকে পরিয়ে রেখেছিল। রেচেল সবাইকে নিয়ে সেখানে যায়, সেটাকে সামনে রেখে সবাই ভিক্টোরিয়ার অনারে নিজেদের মনের কথাগুলো বলে। এরপর পুত্তলিকাটা জ্বালিয়ে দেয়। অন্যদিকে জুড একটা ভিডিও ক্যামেরা নিয়ে এগোর ওগোর ঘুরে বেড়াচ্ছিল। এই ক্যামেরাটা তাকে রেচেলে দিয়েছিল। সে স্টোরেজ রুমে ঢুকে, যেখানে তার বাবা মরা প্রাণীগুলো নিয়ে আসে এবং তার দাদু সেগুলোকে মমি বানিয়ে রাখে। এই রুমের ভেতরে সে একটা মানুষকে দেখে ভীষণ চমকে যায়, তবে তখনই কাউকে কিছু বলে না। এদিকে রেচেলেরা বাড়ি ফিরে আসে। রাতে খিদে পাওয়ায় রেচেল উঠে একটু কেক খায়, এরপর রুমে যাচ্ছিল তখন কেউ তাকে চেপে ধরে কিডন্যাপ করে নেয়। রেচেলের চিৎকার শুনে জুড নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং জুলসের রুমে গিয়ে তাকে ডেকে তুলে জানায় একজন লোক রেচেলকে তুলে নিয়ে গেছে। জুড স্টোরেজ রুমে শুট করা লোকটার ভিডিও ফুটেজ জুলসকে দেখালে সে একদম থ হয়ে যায়। এই লোকটাই মূলত তার ছোটবেলায় দেখা সরিম্যান। এদিকে রেচেলকে মূলত তার বাবা জ্যায় তুলে নিয়ে গিয়েছিল। রেচেল জন্ম থেকেই তার মাকে পায়নি, বাবার সাথেও সে তেমন কানেক্টেড না। তবে আজকে তার বাবা তাকে একটা সত্যি জানাতে তুলে এনেছে। তো জ্যায় তাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা 13 জানুয়ারি 1997 সালের। তখন রেচেল তার মা আলেকজান্ডার গর্ভে ছিল। তার ডেলিভারির সময়ও প্রায় হয়ে আসছিল। জ্যায় আর আলেকজান্ডার ছুটি কাটাতে গিয়েছিল। পথে একটা আইসক্রিমের দোকান পেয়ে তারা আইসক্রিমের জন্য থামে। তবে আলেকজান্ড্রা কোনো কারণে ভয় পাচ্ছিল, তার সন্দেহ হচ্ছিল আইসক্রিমওয়ালা যদি তাদের আইসক্রিমে বিষ মিশিয়ে দেয়। কিন্তু জ্যায়ের কাছে এই সন্দেহ আননেসেসারি লাগছিল, তাই আলেকজান্ডার গাড়ি থেকে নেমে হাঁটা ধরে। পরে তারা একটা কেবিনে গিয়ে ওঠে। এখানে এসেও আলেকজান্ডার অদ্ভুত লাগছিল, কারণ সে স্বপ্নে এই সেম জায়গাটা দেখেছে। এখানে তাদের সাথে স্বপ্নে খারাপ কিছু করেছিল, তাই আলেকজান্ডার প্যানিক হয়ে যায়। তবে জ্যা তাকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পরে আলেকজান্ডার মনে হতে থাকে অদৃশ্য অশরীরী কিছু তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে সে তেমন গুরুত্ব দেয় না, কারণ আজকে আলেকজান্ডার এবং জ্যায় অফিসিয়ালি বিয়ে করবে। তো বিয়ে করে তারা কেবিনে ফিরে এসে ডান্স করছিল। হঠাৎ আলেকজান্ডার নাক দিয়ে ব্লিডিং শুরু হয়। কয়েক মুহূর্তের ভেতরে তার প্রাইভেট পার্ট দিয়েও ব্লিডিং শুরু হয়। জ্যায় তাকে হেল্প করারও সুযোগ পায় না। কিছুক্ষণের ভেতরেই আলেকজান্ডার মরে যায়। তার বাধ্য হয়ে যায় আলেকজান্ডার পেট কেটে পেটের ভেতর থেকে রেচেলকে বের করে আনে। এই নির্মম কাজটা করার সময়ে জ্যায়ের প্রচন্ড খারাপ লাগছিল, তাই সে কাঁদতে কাঁদতে বারবার সরি বলছিল। ঠিক একই সময়ে মানে ছোটবেলায় জুলসও বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের সেম কেবিনে ঢুকেছিল। সে খাতের নিচে লুকিয়ে পুরো ঘটনাটা দেখতে পায়। সেই থেকেই সরিম্যানের গল্পটার উৎপত্তি হয়। যাই হোক, জ্যায় রেচেলকে বোঝায় তার মা মৃত্যুর আগে আজীব ফিল করত, রেচেলেরও তেমন ফিল হয় কিনা। গত সপ্তাহে জ্যায়ের কাছে রেচেলের বিয়ের একটা ইনভিটেশন কার্ড আসে। জ্যায় মূলত সেই কার্ডটার পেছনেই নিকিকে বিয়ে না করার পরামর্শ দিয়ে রেচেলের কাছে পাঠিয়েছিল। এই কাজটার জন্য রেচেল বাবার ওপরে বেশ রেগে যায়। তবে জ্যায় বোঝায় সে যা করেছে রেচেলকে প্রোটেক্টের জন্যই করেছে। সে ওই জায়গাটা দেখায়
যেখানে রেচেলের মা মারা গিয়েছিল সেখানে আজও রক্তের দাগ লেগে আছে। এরই মধ্যে সেখানে সরিম্যানকে খুঁজতে খুঁজতে জুলস চলে আসে। জুলস যেহেতু সত্যিটা জানতো না তাই সে জাইকেই ভিলেন ভাবছিল, তবে রেচেল তাকে শান্ত করে। এই লোকটা রেচেলের বাবা শুনে জুলস বলে মৃত্যুর আগে রেচেলের মা তাকে খাটের নিচে দেখতে পেয়েছিল। মৃত্যুর আগে সে বলেছিল তাকে বলে দিও এগুলো সব সত্যি, আর জিজ্ঞেস করবে তুমি কি শিওর ও তোমার সোলমেট। রেচেল বিস্মিত হয় মা এই কথা কেন বলেছিল। পরে তার খেয়াল হয় সেদিন বারের ওই লোকটাও তাকে সেম প্রশ্ন করেছিল, তাই সে সোজা বারে চলে যায় এবং লোকটাকে পেয়েও যায়। লোকটা কোনো উত্তর দেবার আগেই রেচেলের পায়ে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেয়, কারণ আগের বার রেচেল লোকটার হাতে চাবি ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, লোকটা জানায় অনেক প্রজন্ম আগে এক কাপড়ের সাথে একটা ঘটনা ঘটেছিল। তারা রিলেশন করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সামহাও বিয়ের কনে মারা যায়। তখন বর ডেথের কাছে রিকোয়েস্ট করে তার প্রেমিকার লাইফ যেন ফিরিয়ে দেওয়া হয়। ডেথ তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু শর্ত দেয় দেহে প্রাণ ফিরিয়ে দেবার পরে তাকে শিওর হতে হবে এইটাই তার আসল সোলমেট। তো তার ডেথের সাথে এই চুক্তিটা পরবর্তীতে সে বংশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে এই দম্পতির যত সন্তান হয়েছে সবাইকে একই পরীক্ষা দিতে হয়েছে। যারা আসল সোলমেটকে খুঁজে নিতে পেরেছে তারা বেঁচেছে, আর ভুল মানুষকে যারা বেছে নিয়েছে তাদের সবাইকে মরতে হয়েছে। ইভেন এই লোকটারও মেরিয়ানে নামের এক মেয়ের সাথে রিলেশন হয়ে যায়। তাদের বিয়ে ঠিক আগে এক অচেনা লোক এসে সাজেশন দিয়েছিল সূর্যাস্তের আগেই তোমার সোলমেটকে বিয়ে করো, না হলে তোমাকে মরতে হবে। এই কথা শোনার পরে লোকটা বিয়ে না করে পালিয়ে গিয়েছিল, ফলে তার অভিশাপটা ম্যারিয়ানের ওপরে লেগে যায়। পরবর্তীতে ম্যারিয়ানে যে লোককে বিয়ে করে সে লোকটা মূলত রেচেলের এক পুরো পুরুষ, ফলে রেচেলের ফ্যামিলিও একই অভিশাপে অভিশপ্ত। আর এই লোকটা যেহেতু ডেথের চুক্তি ভেঙেছিল তাই তাকেও একটা শাস্তি দেওয়া হয়। ম্যারিয়ানে যতগুলো উত্তরসূরি বিয়ে করবে তাদের প্রত্যেকে বিয়েতে তাকে উপস্থিত থাকা লাগবে। এক অর্থে বলা যায় লোকটা অলমোস্ট অমর। ইভেন সে রেচেলের বাবা মায়ের বিয়েতেও উপস্থিত ছিল, আর এখন সে রেচেলের বিয়ের জন্য অপেক্ষা করছে। লোকটা রেচেলকে বিয়ের একটা এফিডেভিট পেপার দিয়ে বলে সূর্যাস্তের পূর্বে যদি রেচেল তার সোলমেটকে বিয়ে করে তবে সে বেঁচে যাবে, না হলে তাকে মরতে হবে। কিন্তু বাই চান্স যদি সে এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেয় তাহলে তার অভিশাপ নিকির পরিবারের মাঝে ছড়িয়ে পড়বে এবং তারও এই লোকটার মতো কন্ডিশন হবে। রেচেলের সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছিল, কিন্তু ব্যাপারটা দুঃস্বপ্নের চেয়েও খারাপ, কারণ ব্যাপারটা বাস্তব। এরই মধ্যে যায় এবং জুলসও সেখানে চলে আসে। রেচেল লোকটাকে দেখিয়ে বাবাকে বলে এই লোকটার কাছ থেকে সে যেন পুরো হিস্ট্রি জেনে নেয় এবং তারপরে বাড়ি যায়। এরপরে রেচেল জুলসের সাথে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে জুলস রেচেলকে জিজ্ঞেস করে এখন সে কি করবে। রেচেল জানায় সে বিয়ের প্রস্তুতি নেবে, কারণ তার ধারণা নিকি তার সোলমেট। জুলস জানতে চায় নিকিকে বিয়ে করলে রেচেলের কত পার্সেন্ট বাঁচার চান্স আছে। রেচেল জানায় অ্যাটলিস্ট 92%, তবে জুলস তাকে 100% চান্স ছাড়া বিয়ে করতে বারণ করে। কিন্তু রেচেল জুলসের কথায় গুরুত্ব না দিয়ে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। দুদিন পরে বিয়ে, তাই প্রি ওয়েডিং পার্টি দেওয়া হয়। রেচেল সেখানে সবার সাথে আনন্দ করছিল। তার বিপদের কথা সে কারোর সাথেই শেয়ার করেনি। অন্যদিকে জুলস যে কোনোভাবেই হোক রেচেলকে বাঁচাতে চাইছিল, কারণ জুলস ছোটবেলায় রেচেলের মায়ের মৃত্যুর মুহূর্তে কথা দিয়েছিল। তো নিকি যতই ভালো মানুষ সাজো, জুলস তার সব সিক্রেট জানে। নিকির আগেও অনেকগুলো রিলেশন ছিল, সে রিলেশন ছাড়া থাকতেই পারত না। তাই জুলস ইনফরমেশন কালেক্ট করে নিকি এবং রেচেলের সামনে দাঁড়ায়। সে নিকির পুরনো সব হিস্ট্রি রেচেলকে জানিয়ে দেয়। নিকি দিনের পর দিন মিথ্যে বলে রেচেলকে ইমপ্রেস করেছিল, এমনকি রেচেলের সাথে তার রিলেশনটা শুরু হয়েছিল মিথ্যা দিয়ে। সব পর্দা ফাঁস করে দেওয়ায় নিকি রেগে গিয়ে জুলসকে মারতে শুরু করে। বাড়ি ফিরে রেচেল আর নিকির মাঝে এই ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এছাড়া নিকি রেচেলের বাবাকে বিয়ের ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল, এটাও রেচেল জেনে গেছে, তাই সে আরো বেশি রেগে যায়। তবে শেষ পর্যন্ত তারা শান্ত হয়ে ডিনারে অংশ নেয়। ডিনার টেবিলে রেচেল সবাইকে উদ্দেশ্য করে নিজের অভিশাপ এবং প্রভাব সম্পর্কে জানিয়ে দেয়। এরপরে সবাইকে জানিয়ে দেয় সে নিকিকে বিয়ে করতে চলেছে। যাই হোক, রেচেল শুধু শুধু মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে চাইছিল না। তার মাথায় আইডিয়া আসে ডেথের অভিশাপ কার্যকর হলে তো 2 জেনারেশনের ভেতরেই তার ব্লাড লাইন শেষ হয়ে যেত, অথচ সে জন্মেছে মানে তার আগের কয়েকটা জেনারেশন অবশ্যই ডেথের অভিশাপ থেকে সার্ভাইভ করেছে। রেচেল মূলত জানতে চাচ্ছিল ওরা কিভাবে সার্ভাইভ করেছিল, তবে সেটা জানতে হলে তো তাদের ডিটেলস বের করতে হবে। এই জন্য সে নেলের কাছে হেল্প নেয়। সে নেলকে নিয়ে রেকর্ড অফিসে চলে যায়। আজকে সাপ্তাহিক ছুটি, তাই রেচেল লক ভেঙে নেলকে নিয়ে ভেতরে ঢোকে।
এরপরে তার ব্লাড লাইন মানে তার বংশের লোকেদের বিয়ে ডিটেলস খুঁজতে শুরু করে। রেচেলের বংশের নাম হারকিন। প্রথমে সে কেথি হারকিন নামের একজনের বিয়ের ডিটেলস পায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো কেথির বিয়েও এখানেই মানে এই এলাকাতেই হয়েছিল। ব্যাপারটা রেচেলকে বিস্মিত করে, কারণ রেচেলের মাও বিয়ের সময় এই এলাকায় এসেছিল, আবার রেচেল নিজেও বিয়ের জন্য এখানে এসেছে। এছাড়া তার ডেথ সার্টিফিকেটগুলো খুঁজে সেখানে কেথির মৃত্যুর ডিটেলসও পেয়ে যায়। অবাক করার ব্যাপার হলো কেথি তার বিয়ের দিনেই মৃত্যুবরণ করেছিল, ঠিক যেমন তার রেচেলের মায়ের সাথে ঘটেছিল। তার মানে কেথি সোলমেট চুজেও ভুল করেছিল। তো রেচেল আর নেল মিলে এবার হারকিনদের সমস্ত ডিটেলস বের করে এবং জন্ম, বিবাহ, মৃত্যুর ডায়াগ্রাম অনুযায়ী একটা ফ্যামিলি ট্রি বানায়। ফ্যামিলি ট্রির প্রথম দম্পতি ছিল ম্যারিয়ানে হারকিন এবং থমাস হারকিন। এরপরে তাদের 3 জন সন্তান জন্মায়, যার দুজনেই বিয়ের দিনে মারা যায়। এইভাবে পুরো ব্লাড লাইনে যতজন রয়েছে প্রত্যেকেই বিয়ের দিনে মরে গেছে। শুধুমাত্র যারা বিয়ে না করেই বাচ্চা কাচ্চা নিয়েছে তারাই বেঁচে গিয়েছিল। তাই রেচেল বেশ হতাশ হয়ে যায়, কারণ সে একজনও পায়নি যে বিয়ের পরেও বেঁচে গিয়েছিল। অর্থাৎ কেউই তাদের লাইফে আসল সোলমেটকে চুজ করতে পারেনি। তবে বেশ কিছুক্ষণ পরে নেল আর্লিন হারকিন নামের একজনের ডিটেলস পেয়ে যায়, যে 1900 সালে জন্মেছিল, 1922 সালে বিয়ে করেছিল। এরপরে বিয়ের প্রায় 57 বছর পরে 1979 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ তারা এমন একজনকে পেল যে বিয়ের পরেও বেঁচে ছিল। কিন্তু তার এই বেঁচে থাকার রহস্য জানতে রেচেল অস্থির হয়ে যায়। সে যে কোনোভাবে আর্লেনের সাথে যোগাযোগ করতে চায়। তাই সে এবার পোর্শার হেল্প নেয়। পোর্শা সুপারন্যাচারাল ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করত, তাই রেচেল তার কাছে গিয়ে প্ল্যান চেট করার জন্য হেল্প চায়। এরপরে তারা আর্লিনের আত্মাকে আহ্বান করে। রেচেল জানতে চায় আর্লিন কিভাবে বিয়ের দিনে বেঁচে গেল। এ সময় ঘরের ভেতরে ঝড়ের মতো হয়ে যায় এবং বিদ্যুৎ চলে যায়। ফায়ারপ্লেস ফুঁসে ওঠে, মনে হয় শরীরের ওপর দিয়ে কিছু একটা ছুটে গেল। সব স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তারা একটা লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল লিভিং ডেড। এই কথার মিনিং রেচেল বুঝতে পারছিল না, তাই সে বারবার জিজ্ঞেস করে, কিন্তু প্ল্যানচেটে আর্লিনের আত্মা আর আসে না। তবে শেষ পর্যন্ত আর্লিনের আত্মা পরশর ওপরও ভর করে এবং রেচেলকে বলে সামথিং লিভিং, সামথিং ডেড, সামথিং স্টোলেন, সামথিং রেড। এই কথাগুলোর মাধ্যমে আর্লিন রেচেলকে কি করতে হবে সেই ব্যাপারে হিন্টস দেয়। এরপরও কথাগুলো বলেই আর্লিনের আত্মা বেরিয়ে যায় এবং পরশর নাক দিয়ে ব্লিডিং শুরু হয়। তো এরপর রেচেল বাড়ি ফিরে এসে দেখে ভিক্টোরিয়া সেন্সলেস হয়ে গেছে। আসলে নিকি বরিসের কাছে মায়ের অতীতের একটা অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিল। এই ব্যাপারটা নিয়ে সে মাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এই জন্যই মূলত ভিক্টোরিয়া টলারেট করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। তো এই পরিস্থিতিতে বিয়ে হবে কিনা এই নিয়ে বাড়িতে একটা ঝামেলার সৃষ্টি হয়। তবে রেচেল এবং নিকি জানায় এই বিয়েটা অবশ্যই হবে। তারপর রেচেল নেলকে সাইডে এনে বলে সে ডেথের অভিশাপ থেকে বাঁচার একটা সমাধান পেয়ে গেছে। রেচেল আর্লিনের বলা কথাগুলো রিপিট করে বলে সে পরশার দ্য প্র্যাকটিস অফ সুপারন্যাচারাল রিচুয়াল বইটা পড়েছিল। সেখানে একটা রিচুয়ালের কথা উল্লেখ আছে। সেম কথাগুলোই আজ আর্লিন বলে গেছে। তো আর্লিনের কথা অনুযায়ী সামথিং লিভিং অর্থাৎ বিয়ের পাত্র থেকে কোনো জীবিত জিনিস লাগবে। সামথিং ডেড মানে বিয়ের পাত্রের কোনো মৃত জিনিস লাগবে। সামথিং স্টোলেন মানে পাত্রের মায়ের থেকে কিছু চুরি করা লাগবে। আর সবশেষে সামথিং রেড মানে শত্রুর রক্ত ইউজ করতে হবে। আর এই সবগুলো মিশিয়ে যদি রেচেল পান করে তাহলে সে নিকির পরিবারের সোলমেট হয়ে যাবে। মানে সুপারন্যাচারাল বইটাতে যেমনটা বলা আছে আর কি। তো এই কাজে কোন জিনিসগুলো ইউজ করলে বেটার হবে সেটাও বইয়ের অন্য চ্যাপ্টারে লেখা ছিল। যদিও নেল এই ব্যাপারটাকে একদমই বিশ্বাস করছিল না। তবে রেচেল লাস্টে ট্রাই মেরে দেখতে চায়। সে জিনিসপত্র ম্যানেজের জন্য ছোটাছুটি শুরু করে, কারণ আর মাত্র 45 মিনিট বাকি আছে বিয়ের জন্য। সূর্যাস্তের আগেই তাদের বিয়ে সম্পূর্ণ করতে হবে। এদিকে গেস্টরাও আসতে শুরু করেছে। ইভেন সেই ইমোর্টাল লোকটাও এসে গেছে। রেচেল এঙ্গেজমেন্ট রিংটা খুঁজে পাচ্ছিল না, তাই সে লোকটাকে জিজ্ঞেস করে সে নিয়েছে কিনা। লোকটা জানায় সে শুধু মৃত মানুষেরই জিনিস কালেক্ট করে নেয়। লোকটা হাতের ব্রেসলেট দেখিয়ে বলে এটা রেচেলের মায়ের ছিল, আর সে যে টাই পরে আছে সেটা রেচেলের বাবার ছিল। রেচেল লোকটাকে চ্যালেঞ্জ করে জানায় সে ডেথকে হারিয়ে দেবে। এই বলে সে লোক তার পায়ের কাছে ড্রিঙ্কসের গ্লাস ছুঁড়ে মারে এবং ভাঙার টুকরো তুলে নিয়ে চলে যায়, কারণ এই টুকরোতে লোকটার সামান্য রক্ত লেগেছিল। এই লোকটা যেহেতু রেচেলের শত্রু, তাই তার রক্তের মাধ্যমে সে রিচুয়ালের সামথিং রেড অপশনটা ক্লিয়ার করে ফেলে। এরপর রেচেল ভিক্টোরিয়ার রুমে যায় এবং ভিক্টোরিয়ার সামান্য চুল কেটে নেয়। এদের সামথিং স্টোলেন অপশনটার ক্লিয়ার হয়ে যায়।
এরপরে রেচেল জুলস এবং মেলের সাথে দেখা করে। তারা রেচেলের পায়ের আঙুল কাটার ব্যবস্থা করে রেখেছে। এই রিচুয়ালে রেচেলের নিজের একটা আঙুলকে বিসর্জন দিতে হবে। জুলস একজন ডাক্তার ছিল, তাই সে পারফেক্টলি রেচেলের পায়ের একটা আঙুল কেটে দেয়। এতে সামথিং ডেড অপশনটাও ক্লিয়ার হয়ে যায়। তারপর রেচেল নিকির সাথে দেখা করে এবং তাকে প্রলুব্ধ করে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। অর্গাজমের পরে রেচেল সিক্রেটলি নিকির স্পাম একটা গ্লাসের ড্রিঙ্কসের সাথে মিশিয়ে নেয়। স্পাম থেকে যেহেতু নতুন প্রাণের সঞ্চার হয়, তাই এটার মাধ্যমে সামথিং লিভিং অপশনটাও ক্লিয়ার হয়ে যায়। তারপর সে এক এক করে কাটা আঙ্গুল, চুরি করি কাটা চুল ড্রিঙ্কসে মিশিয়ে শেষে ইমমর্টাল লোকটার রক্ত মিশিয়ে দেয়। অন্যদিকে ভিক্টোরিয়া ততক্ষণে জেগে উঠেছিল। বিয়ের লগ্ন অলমোস্ট হয়েই এসেছে। সবাই রেডি হয়ে বিয়ের মণ্ডপে চলে আসে, আর রেচেল ড্রিঙ্কসটা খাবে কিনা সেটা নিয়ে ভাবতে থাকে। তবে শেষ পর্যন্ত রেচেল ড্রিঙ্কসটা খায় না। সে নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে চাইছিল, তাই রিচুয়াল সম্পূর্ণ না করেই সে বিয়ের ময়দানে চলে যায়। রেচেল আর নিকি দুজনে একে অপরের প্রতি কমিটমেন্ট জানায়। এরপরে বিয়ের সময়ে রেচেল নিকিকে স্বাভাবিকভাবেই ওয়েডিং রিং পরিয়ে দেয়, কিন্তু নিকি রেচেলকে রিং পরাতে গিয়ে থেমে যায় এবং বলে সে বিয়েটা করবে না। বিয়ে তার কাছে অনেক প্যারা লাগছে। সে রেচেলের সাথে আজীবন থাকতে চায়, কিন্তু তাকে বিয়ে করতে চায় না। রেচেল এবার বেশ বিরক্ত হয় এবং নিকিকে বিয়ে করতে প্রেশার দেয়। এই মুহূর্তে যদি বিয়ে ভেঙে যায়, তাহলে রেচেলের ব্লাডলাইনের অভিশাপ নিকির ব্লাডলাইনও ছড়িয়ে পড়বে, কিন্তু নিকি সেটাও বুঝতে চায় না। এতে রেচেল বেশ ক্ষেপে যায় এবং বিয়ের ময়দান ছেড়ে বেরিয়ে যায়। নিকিও তার পেছনে যায়। দুজনের মাঝে বোঝাপড়া নিয়ে বেশ তর্কাতর্কিও শুরু হয়। রেচেল সবসময় নিকিকে বিশ্বাস এবং ভরসা করে এসেছে, তাই নিকির এরকম আচরণ সে মানতে পারছিল না। অবশ্য নিকির আচরণ চেঞ্জের জন্য তার বাবা মা দায়ী। নিকি তার বাবা মাকে আদর্শ ভাবত। তাদের জুটি দেখে সবসময় সেরকম একটা সংসার চাইত, কিন্তু এত সুন্দর জুটি হয়েও তার মায়ের বাবাকে চিট করে আরেকজনের সাথে পরকীয়ার ব্যাপারটা জানার পর থেকেই নিকির মন ভেঙে গেছে। তাই তার বিয়ের উপর থেকেও মন উঠে গেছে। পারফেক্ট বিয়ে বলে কিছু আছে, এটা আর সে মানতে পারছিল না। তো যাই হোক, একটু পরে বাড়ির সবাই এসে নিকিকে বোঝালে, বিশেষ করে ভিক্টোরিয়া বোঝানোর পরে নিকি রেচেলকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু এতক্ষণ অপমানিত হবার পরে রেচেল এবার বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। তাছাড়া রেচেলের এখন সন্দেহ হচ্ছিল নিকি তার সোলমেট না হয়েও যদি বিয়ে করে, তাহলে রেচেলকে কনফার্ম মরতে হবে। তাই সে জেদাজেদি শুরু করে। ততক্ষণে বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছিল। সঠিক সময় বিয়ে না হওয়ায় ডেথের অভিশাপ রেচেলের থেকে নিকির ব্লাডলাইনও ছড়িয়ে পড়ে। আর প্রথম শিকার হয় নিকির মা ভিক্টোরিয়া। তার ব্লিডিং শুরু হয়। এশার নিকি বংশের যত মানুষ বিয়েতে এসেছিল, তাদের ভেতরে যারা নিজেদের সোলমেটকে বিয়ে করেনি, তাদের সবার ব্লিডিং হতে শুরু করে। চোখ, নাক, মুখ সব থেকে ব্লিডিং হয়ে তারা মরে যেতে থাকে। এই পরিস্থিতিতে ফ্যামিলির লোকেরা নিকিকে বকাঝকা শুরু করে। সে প্রথমে বিয়েতে রাজি হয়নি বলেই সবার উপরে অভিশাপ ছড়িয়ে পড়েছে। নিকি এবার রেচেলের কাছে গিয়ে আকুতি মিনতি করে তাকে বিয়ের জন্য। তবে রেচেল জানায় এখন ওর বিয়ে করে লাভ নেই। অভিশাপ নিকির ব্লাডলাইনে ছড়িয়ে পড়েছে। এখন যদি তারা বিয়ে করে এবং তারা যদি সোলমেট না হয়ে থাকে, তাহলে দুজনকেই মরতে হবে। যেহেতু রেচেলের মতো নিকিও এখন অভিশপ্ত। তবুও নিকি রেচেলকে ওয়েডিং রিং পরিয়ে দেয় এবং হলফনামাতেও সাইন করে ফেলে। এরপরই রেচেলের ব্লিডিং শুরু হয়। শরীরের সব জায়গা দিয়ে ব্লিডিং হয়ে রক্তে রেচেলের শরীর ভিজে যায়। রেচেল টলতে টলতে উঠানে গিয়ে পড়ে যায়। তবে নিকির কিন্তু তখনও কিছুই হয়নি। আবার জুলস এবং নেলারও কিছুই হয় না, কারণ হয়তো তারা সোলমেট। তবে পৌষাকে মরতে হয়, কারণ সে গোপনে অলরেডি ভুল মানুষকে বিয়ে করে রেখেছিল। তো এভাবে একটা অভিশপ্ত রাত কেটে যায়। তবে টুইস্ট এখানেই শেষ হয় না। নিয়ম ভাঙায় ডেথ রেচেলকে নতুন অভিশাপ দেয়। এতদিন ইমমর্টাল লোকটার দায়িত্ব ছিল হারকিনদের সব বিয়েতে উপস্থিত থেকে সাক্ষী হওয়া। তবে এই দায়িত্বটা থেকে লোকটাকে মুক্তি দেওয়া হয় এবং অবশেষে লোকটা মৃত্যুবরণ করে। আর লোকটার দায়িত্ব পেয়ে যায় রেচেল। অর্থাৎ রেচেল আবারও বেঁচে ওঠে এবং তাকে নতুন সাক্ষী বানানো হয়। বিয়ের সময়ের পূর্বে রেচেল বিয়েতে অস্বীকৃতি জানিয়েছিল। সঠিক সময় বিয়ে না করাতেই তো রেচেলের অভিশাপ নিকির ব্লাডলাইনে ট্রান্সফার হয়ে গেছে। তাই এখন থেকে রেচেলের দায়িত্ব হবে নিকির ব্লাডলাইনের পরবর্তী সব প্রজন্মের বিয়েতে উপস্থিত থাকা। তো বেঁচে ওঠে রেচেল বাড়ির ভেতরে যায়। নিকি নিজের রুমে হিতাহিত জ্ঞান হারিয়ে শুয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না এই কন্ডিশনের পরেও রেচেল বেঁচে আছে। রেচেল বের হবার সময়ে তার জুডের সাথে দেখা হয়। সে জুডকে বড় হয়ে
অনেক চিন্তাভাবনা করে সঙ্গী চুজ করতে বলে, পাশাপাশি জানিয়ে যায় জুডের বিয়ের সময়ে সে সাক্ষী হিসেবে উপস্থিত থাকবে। এরপর রেচেল ইমমর্টাল লোকটার কাছে যায়। ততক্ষণে তো লোকটা মরেই গিয়েছিল। তো লোকটার কিছু জিনিসপত্র এবং লোকটার হাত থেকে নিজের মায়ের ব্রেসলেটটা নিয়ে নেয়। তারপর সে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। বাইরে ইমমর্টাল লোকটার গাড়ি রাখা ছিল, গাড়ির পেছনে জাস্ট ম্যারিড লেখা। রেচেল গাড়িটা নিয়ে চলে যায়। সেই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, অভিশাপের কথা বাদ দিলেও আমাদের সঙ্গী চয়েসে সবসময় সতর্ক থাকা উচিত। আমরা ভুল মানুষকে ভালোবেসে নিজেদের জীবন নষ্ট করে ফেলি। তাই আবেগকে সবসময় প্রাধান্য না দিয়ে বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া উচিত। তাহলে আমাদের সব সম্পর্কই সুন্দর হয়ে উঠবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কেউ সোলমেট হয়ে আসে না, বরং সোলমেট করে নিতে হয়। আজ এ পর্যন্তই। সবাই সোলমেটকে নিয়ে ভালো থাকুন, খুশি থাকুন। ধন্যবাদ।